কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। যাত্রী চাপ থাকলেও পথে ভোগান্তি না থাকায় স্বস্তি। নিরাপত্তা ব্যবস্থাও সন্তোষজনক। ঈদে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির যানবাহন, ঘটছে দুর্ঘটনা। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পরামর্শ। হাওলি আর্টিজানের ভয়াবহ জঙ্গি হামলায় বেঁচে ফেরাদের আজও তাড়া করে দুঃসহ স্মৃতি। আঁতকে ওঠেন কেউ কেউ, তবুও আশা জীবন সাজানোর। সংস্কারের অভাবে ঝুঁকিতে ব্রহ্মপুত্র নদের বন্যা নিয়ন্ত্রণের বাঁধগুলো। আতঙ্কে উত্তরের নদী তীরবর্তী মানুষ। প্রকল্প অনুমোদনের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড। এবং ইরাকের মসুল পুনর্দখলে নিল সরকারি বাহিনী। আইএসের কথিত খেলাফতের পতন ঘোষণা দেশটির প্রধানমন্ত্রীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ঈদের কদিন ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চলাচলে বেড়েছে দুর্ঘটনা। গেল কয়েকদিনে ঢাকার রাস্তায় প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন। আর হাসপাতালগুলোতে প্রতিদিন ভর্তি হচ্ছেন দুর্ঘটনার শিকার রোগীরা, যাদের বেশিরভাগই তরুণ। অনাকাঙ্ক্ষিত এমন পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতার পাশাপাশি সচেতনতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। রিপোর্ট রাশেদ লিবনের। রাজধানীর এয়ারপোর্ট রোড, ফাঁকা রাস্তায় বেপরোয়া চালক, ঘটছে দুর্ঘটনা। প্রভাতী বনশ্রী পরিবহনের এই বাসটি নিয়ন্ত্রণ হারালে ক্ষয়ক্ষতি তেমন না হলেও হতাহতের সংখ্যা 20। ক্ষতিগ্রস্ত হয়েছে ফুটপাতও। বৃষ্টিতে আসছিল, আসে ব্রেক ফেল হয়ে এখানে এসে চাক্কা বাস চলছে। স্পিড খুব হয়েছিল, আবার বৃষ্টি, এই জন্য উনি কন্ট্রোল করতে পারেনি। জাস্ট ওই বাঘটার মধ্যে গায়ে আসতে আসার কথা, এটা জাস্ট জোরে এসে এই আইল্যান্ডের উপরে তুলে দিল। ঈদে ফাঁকা রাস্তা পেয়ে অনেকেই যেন মেতেছে গতির উৎসবে, আর এতেই ঘটছে বিপত্তি। গত 4 দিনে কেবল জাতীয় পঙ্গু হাসপাতালেই সড়ক দুর্ঘটনায় রোগীর সংখ্যা বেড়েছে স্বাভাবিকের চেয়ে ঢের বেশি। স্বাভাবিক অবস্থায় যেখানে প্রতিদিন গড়ে 80 থেকে 100 জন দুর্ঘটনার রোগী আসে, সেখানে এই কদিনে তা ছাড়িয়ে 150 থেকে 180। মৃতের সংখ্যা 3। ঢাকা মেডিকেলের চিত্র প্রায় একই রকম। ঢাকা কেন্দ্রিক বেশি ছিল বাইক অ্যাক্সিডেন্টের পরিমাণটা। ঢাকার বাইরে থেকেও পেশেন্ট এসেছে, যেগুলো হাই অ্যাক্সিডেন্টের পেশেন্ট, কিন্তু তাদের পরিমাণ এত বেশি ছিল না। ফাঁকা রাস্তায় গতি কমাতে নানাভাবে উৎসাহিত করা হলেও খুব একটা কাজে আসছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এনফোর্সমেন্ট ছাড়া এদেরকে অ্যারেস্ট করা যায় না। ঈদের সময় শহরে চালকরা যেই ভুলগুলি করেন সেগুলিকে আমরা নিবিড় নজরদারির মাধ্যমে আমরা যদি কন্ট্রোল করতে পারি, তাহলেই আমার মনে হয় এই ধরনের দুর্ঘটনাগুলি কমানো যাবে। ব্যক্তিগত কিংবা গণপরিবহন, সব ক্ষেত্রে চালকদের সচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করেন তারা। বছর জুড়ে যানজটে নাকাল নগরবাসীর কাছে ঈদ এলেই অন্য এক ঢাকা। তাই তো ফাঁকা রাজপথে একটু ঘোরাঘুরিও যেন খোরাক জোগাচ্ছে বিনোদনের। তবে একটুখানি অসতর্কতাই আবার ডেকে আনছে মারাত্মক দুর্ঘটনা। আর তাই এ সময় চলাচলে একটু বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রংপুরে 2টি বাসের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 14 জন। গতরাতে তারাগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে ঢাকামুখী অপর একটি বাস সেটিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বাস দুটির সংঘর্ষে ঘটনাস্থলেই হানিফ এন্টারপ্রাইজের হেলপার সহ 3 জন নিহত হন। আহত হন আরও 14 জন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। জাত, ধর্ম বা বর্ণ নয়, রাজধানী নবাবপুরের মদনমোহন অন্নছত্র ট্রাস্টের মূল বিবেচ্য ক্ষুধা। প্রায় 100 বছর ধরে সেখানে এক একটি দুপুর হয়ে ওঠে শত শত মানুষের খাবারের কেন্দ্র। মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। নবাবপুরের তৎকালীন জমিদারের নামে প্রতিষ্ঠিত এই ট্রাস্টের মানবীয় কর্মকাণ্ড নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে।
দেখার আমন্ত্রণ। গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলায় যারা বেঁচে ফিরেছেন তাদের এখনো তাড়া করে সেই রাতের দুঃসহ স্মৃতি। ঘুমের ঘোরে আঁতকে ওঠেন কেউ কেউ, তবে নতুন করে বাঁচার লড়াই করছেন তারা। আর দুই সহকর্মীর লাশ কাঁধে নেয়ার পর ঢাকা মহানগর পুলিশ কমিশনারের উপলব্ধি, তিনিও থাকতে পারতেন সেই দলে। হলি আর্টিজান হামলার 1 বছরকে কেন্দ্র করে খান মোহাম্মদ রুমেলের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। 1 জুলাই সন্ধ্যায় হলি আর্টিজান রেস্তোরাঁয় প্রবেশের পরপরই জঙ্গিরা হত্যা করে দেশি বিদেশি 20 নাগরিককে, আর রেস্তোরাঁর কর্মচারী সহ জিম্মি করে রাখে 25 জনকে। বিভীষিকাময় সেই রাতে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে প্রতিটি সেকেন্ড যাদের কাছে মনে হয়েছে কয়েক যুগ। একদিকে প্রতিক্ষণ তাড়া করছে হিমশীতল মৃত্যু, অপরদিকে মনের গহীনে তীব্র আশা বেঁচে থাকার। রুদ্ধশ্বাস 18 ঘন্টার জিম্মি দশার অবসান হয় যৌথ বাহিনীর অভিযানের পর। ঘটনার 1 বছর পেরিয়ে কেমন আছেন হলি আর্টিজানের সেই কর্মীরা? মাস 6 আগে নতুন জায়গায় নতুন করে খুলেছে হলি আর্টিজানের দুয়ার, আর সেখানে কাজ করছেন পুরনো কর্মীদের মধ্যে 8 জন। ভয়াল সেই রাতের কথা ভুলে থাকতে চাইলেও মাঝে মাঝেই দুঃস্বপ্নের মতো হানা দেয় সেই স্মৃতি। সারাটা রাত আমাদের কাছে অনেক ভয়াবহ ছিল, তো মৃত্যুর স্বাদ তো কাউকে বলে বোঝানো সম্ভব না। এমন ভয়াবহ অবস্থা যে ওই রাতের কথা এখনো আমার মাঝে মাঝে মনে পড়লে আমি এগুলো আমার ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে চলে আসে। আসলে আমার মানসিকভাবে অনেক প্রবলেম হয়। ম্যাক্সিমাম টাইমে যখন ওই বিষয় নিয়ে চিন্তা করি তখন একটা হয়তো মনে করেন হয়তো মানে খুব বেশি একটা নার্ভাস কাজ করে আর একটু প্যানিকে থাকি সবাই। তবুও আশা যাপিত জীবনটাকে নতুন করে সাজানোর, নতুন স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাওয়ার। আসলে বেঁচে ফেরার কথা না, আমাদের সবার দোয়া ছিল, এই কারণে আমরা এখন বেঁচে আছি। এখন আপনাদের সাথে কথা বলতেছি, আসলে এটা ভাগ্য, সেকেন্ড লাইফ বলতে পারেন। হলি আর্টিজান রেস্তোরাঁয় অভিযান চালাতে গিয়ে মারা যান 2 পুলিশ কর্মকর্তা। আহত হন পুলিশের বিভিন্ন পর্যায়ের 31 জন সদস্য। এদের মধ্যে 5 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও দীর্ঘদিন হাসপাতালের বিছানায় থাকতে হয় বাকিদের। নিজের চোখের সামনেই 2 সহকর্মীকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছেন ডিএমপি কমিশনার। সেই স্মৃতি এখনো আবেগতাড়িত করে তাকে। জিম্মিদের বের করে যখন ওই মূল গেটটা নিয়ে বেরিয়ে চলে আসি, আমার থেকে প্রায় 20 গজ দূরে একটা গ্রেনেড বিস্ফোরণ হয়। সালাউদ্দিন গলায় তার এখানে একটি স্প্লিন্টার বিদ্ধ হয়, সে রক্তাক্ত অবস্থায় নিচে পড়েছিল। তাকে গাড়িতে ধরে পাঠাইলাম। প্রায় 20-21 জনের মতো আমাদের কর্মকর্তা কর্মচারীদের আমরা হলি ইউনাইটেড হসপিটালে পাঠিয়ে দিয়ে দিলাম। দেশের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাবে বলেও প্রত্যয় ঢাকা মহানগর পুলিশ প্রধানের। তারা গুলি মার করছে। এবং খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মব্যস্ত নগরী ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। ঈদের 5ম দিনে নৌপথে ঢাকা ফেরত যাত্রীদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। ঈদযাত্রায় নৌযানের সুষ্ঠু ব্যবস্থাপনায় স্বস্তির ছাপ ছিল যাত্রীদের কণ্ঠে। অন্যদিকে রেলপথেও ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই রাজধানীতে ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। ঈদ আর সাপ্তাহিক ছুটি শেষ, তাই জীবিকার তাগিদে আবার ফিরতে হচ্ছে কর্মস্থলে। এই বাস্তবতা মেনেই প্রিয়জন ছেড়ে আবার রাজধানীতে ফিরছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভোর হতেই বরিশাল, পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের 17টি জেলার হাজারো যাত্রীদের নিয়ে রাজধানীর সদরঘাটে ভিড়তে থাকে লঞ্চগুলো। লঞ্চ থেকে নেমেই যাত্রীরা ছুটতে থাকেন যার যার গন্তব্যের দিকে। গেল 3 দিনের তুলনায় নৌপথে শুক্রবার যাত্রীচাপ ছিল একটু বেশি, তবে তেমন কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই রাজধানীতে ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা। স্কুল খোলা হয়েছে, সেজন্য চলে আসতে হয়েছে। এই যে বাচ্চার বাবার অফিস খোলা, তাই ভালোই কাটছে। ঈদ সুষ্ঠুভাবেই আসছি, কোনো সমস্যা নেই। একদিন ছুটি কাটায় তারপর চলে আসছি, শনিবার আমাদের ডিউটি করতে হবে। সকালে দেশের নানা অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনগুলো রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছে নির্ধারিত সময়েই। প্রিয়জনের সঙ্গে কাটানো দিনগুলোর সুখস্মৃতি চোখে ফিরছেন রেল ও সড়কপথে যাত্রীরা। মা বাবার সাথে ঈদ করলাম, খুব মজা করলাম। মজা করার শেষে আবার কর্মব্যস্ততা শুরু হইলো, আবার কাজে আসলাম। পরিবারের সঙ্গে ঈদ শেষে খুবই ভালো লাগছে, কারণ আমরা তো থাকি অনেক দূরে। এক ঈদ ছাড়া আমরা তো অন্য কোনো সময় আমরা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পারি না। ঘরমুখী মানুষ যেভাবে চলে গেছিলেন, আবার ঢাকা আসার সময় কিন্তু এরকম ভিড় আমরা দেখতে পাই নাই। নর্মালি রাস্তা ফাঁকা ছিল আর যানজটের ছিল না রাস্তা। তবে শনিবার নৌ, রেল ও সড়কপথে রাজধানীতে ফেরা যাত্রীদের চাপ আরও বাড়বে বলে ধারণা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। পাশাপাশি ব্যস্ত নগরীও ফিরে পাবে তার চিরচেনা রূপ। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা।
ঈদ শেষে রাজধানী ঢাকামুখী যাত্রীদের ঢল নেমেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে। ভোর থেকে লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যাত্রীরা নৌযানে ওঠেন। নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাইকিং করে অতিরিক্ত যাত্রী বহন না করার জন্য লঞ্চ ও স্পিডবোট চালকদের সতর্ক করেন। কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে 19টি ফেরি, 87টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট চলাচল করছে বলে জানান ঘাট কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতের একাধিক দল কাজ করছে বলে জানায় জেলা প্রশাসন। সময় সংবাদে আরো থাকছে, প্রাকৃতিক দুর্যোগে দিন দিন কমছে ভোলার মনপুরা দ্বীপের আয়তন। বেড়িবাঁধ দেওয়ার দাবি, সঠিক পরিকল্পনা নিয়ে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। এবং খানাখন্দ, যানজট, ধুলোবালি আর কাদায় অতিষ্ঠ রংপুরের নাগরিক জীবন। উন্নয়নের স্বার্থে কিছুটা ভোগান্তি, জবাব কর্তৃপক্ষের। শিগগিরই সমাধানের আশ্বাস। লাখো পর্যটকের পদচারণায় মুখর পর্যটন শহর কক্সবাজার। ঈদ পরবর্তী ছুটি কাটাতে সাগর সৈকতের কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। চারদিকে শুধু পর্যটকের আনাগোনা। এই অবস্থায় তাদের সমুদ্র স্নান ও নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে লাইফগার্ড কর্মী ও টুরিস্ট পুলিশের। সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটিতে লাখো পর্যটকের ভিড় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। সৈকতের প্রতিটি পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড়। নগর জীবনের যান্ত্রিকতা থেকে দূরে সাগর সৈকতের জলরাশিতে উচ্ছ্বাসে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। আর আনন্দঘন এ মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দী করতে ব্যস্ত সময় পার করছেন অনেকেই। তাদের বাঁধভাঙা উল্লাসে মুখরিত পুরো সমুদ্র সৈকতের তীর। এই আনন্দের যেন শেষ নেই। খুবই সুন্দর, জায়গাটাও সুন্দর। ঈদের ছুটি কাটাচ্ছি খুবই সুন্দর, দুজন একসাথে আছি, ঘুরতেছি। অনেক ভালো লাগছে। ওয়াইফকে নিয়ে বেড়াতে আসলাম ঢাকা থেকে, যে মানে দুজন ভালোভাবে কাটাবো, এনজয় করবো। আমরা বাসায় অ্যাকচুয়ালি করা হয় প্রত্যেক ঈদ, তো এবার একটু ভিন্নতা একটু প্রকাশ পাচ্ছি আর খুব এনজয়েবল করছি। সারা বছর কাজ করার পরে ঈদের ছুটিতে আমরা ঘুরতে এসে খুব মজা পাইতেছি। বর্ষা মৌসুমে সাগর উত্তাল থাকায় সমুদ্র স্নানে পর্যটকদের সচেতন হওয়া প্রয়োজন বলে জানালেন লাইফগার্ড কর্মী। চেষ্টা করতেছি মানুষকে সেফ জায়গায় রাখার জন্য। তারপর আমরা হিমশিম খাচ্ছি, যারা এখন সমুদ্রের ওয়েদার খারাপ, মানুষ অনেকেও কথা শুনে না, মাঝখানে চলে যায়। আর টুরিস্ট পুলিশের কর্মকর্তা জানালেন, ঈদের ছুটিতে অতিরিক্ত পর্যটক সমাগমে দায়িত্ব পালনে বেগ পেতে হচ্ছে। অবজারভেশন টাওয়ারের মাধ্যমে আমরা অবজারভেশন করছি। এছাড়া আমরা এবারই প্রথম বিচ বাইক এবং স্যান্ড সাপোর্ট ভেহিকেল পেয়েছি, যার মাধ্যমে পুরো সমুদ্র এলাকার টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকতের 6টি পয়েন্টে পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তা দিতে 3টি লাইফগার্ড সংস্থার প্রশিক্ষিত শতাধিক কর্মী নিয়োজিত রয়েছে। পাশাপাশি টুরিস্ট পুলিশের বিশেষ টিমও কাজ করছে। সময় সংবাদ, কক্সবাজার। ঈদ উপলক্ষে এবং ছুটির দিন হওয়ায় পরিবার পরিজন নিয়ে অনেকেই যাচ্ছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। এই মুহূর্তে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রয়েছেন রিপোর্টার বিথি হক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিথি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় চিড়িয়াখানার যে একটি সিংহের কাছে। এটি একটি ভারতীয় সিংহ এবং আমরা কিছুক্ষণ আগে যেমনটা জানাচ্ছিলাম যে এখানে সকাল 10:30টার পর থেকে যেহেতু এখানে পশু পাখিদেরকে খাবার দেওয়া হয়, তো আমরা এখানে এসেও দেখেছি যে সিংহের এবং বাঘের খাঁচাগুলোতে খাবার দেওয়া হচ্ছে। এবং আমি আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি, এখানে সকালবেলা থেকে যে ভিড়টি আমরা দেখেছি সেই ভিড় এখন অনেকাংশে বেড়ে গেছে এবং এইটিকে যদি আমি বলি উপচে পড়া ভিড় বললেও কিছুটা বাড়িয়ে বলা হবে না। এখানে যে শিশুরা রয়েছেন এবং শিশুদের সঙ্গে অভিভাবক রয়েছেন, প্রত্যেকে কিন্তু বাঘ এবং সিংহ দেখে তারা বেশ অভিভূত বলতে হবে। এবং বাচ্চাদের যে একটি আলাদা রকমের উচ্ছ্বাস তারা, এবং আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে অনেকে নিরাপত্তা বেষ্টনী যেটি রয়েছে সেটিও কিন্তু পার হয়ে তারা একদম খাতার সামনে চলে আসছেন এবং অনেকে ছবিও তুলছিলেন এই মুহূর্তটিকে রাখার জন্য যে তারা একটি প্রাণী দেখছেন।
এবং আরো একটি বিষয় যে এখানে যারা এসেছেন বেশিরভাগ শিশুরাই কিন্তু দেখা যাচ্ছে স্কুলে ভর্তি হচ্ছেন বা অনেকে স্কুলে ভর্তি হননি। ছবি দেখে দেখে কিছু পশু পাখিদের সঙ্গে পরিচিত হয়েছেন এবং ছবি দেখে দেখে তাদের নাম জেনেছেন। তো এখানে এসে যে তাদের জীবন্ত একটি রূপ, তাদের আকার আয়তন, গায়ের রং এবং তাদের খাদ্যাভ্যাস, তাদের এখানে প্রত্যেকটি চিড়িয়াখানায় প্রত্যেকটি পশুদের আলাদা করে নামকরণও যেহেতু হয়েছে, তো তারা এই বিষয়গুলো দেখে কিন্তু খুব মজা পাচ্ছেন। এবং আরো একটি বিষয় যে এখানে যেসব শুধুমাত্র একটি প্রজাতি না, এখানে বিভিন্ন রকমের প্রজাতি, যেমন আমি কিছুক্ষণ আগে দেখলাম আফ্রিকান সাদা সিংহ, এখানে এসে দেখলাম ভারতীয় সিংহ এবং বাঘ, ভাল্লুক এবং ময়ূর। কিছুক্ষণ আগে আমি দেখলাম ময়ূরের খাঁচার সামনে ময়ূর পেখম মেলে নাচছে। তো সেই বিষয়টি কিন্তু শিশু এবং অভিভাবক সকলের কাছেই বেশ আকর্ষণীয় ছিল এবং আমি দেখেছি তারা ভিড় করে প্রত্যেকেই দেখছিলেন এবং ছবি তুলছিলেন এবং ভিডিও ধারণ করছিলেন। তো আর তারও কিছুক্ষণ আগে আমরা যখন আপনাদেরকে জানাচ্ছিলাম এর আগের সংবাদে, তখন যেই ভিড়টি ছিল এখন কিন্তু তুলনামূলকভাবে তার চেয়ে অনেকখানি বেড়েছে এবং কিছুক্ষণ আগে যে অলসভাবে যে বসেছিলেন পশু পাখিরা, সেই ভাবটি এখন নেই। তাদেরকে দেখলাম তারা উঠে হাঁটছেন, পায়চারি করছেন এবং যেহেতু অনেকগুলোই দর্শক, তারা দর্শকদের সামনে দিয়ে বারবার পায়চারি করছেন এবং এই দৃশ্যটি কিন্তু তাদের সবাইকে খুব মজা করছিল। যদিও বা আমরা জানি যে চিড়িয়াখানার ভেতরের পশু পাখিদেরকে খাবার দাবার দেওয়ার নিষেধ, তারপরে আমরা দেখেছি যে এখানে বাইরে থেকে অনেক দর্শনার্থী খাবার ছুড়ে দিচ্ছেন এবং এখানে আমি অনেকক্ষণ ধরে আমরা খুঁজছিলাম এখানে কিন্তু যে তদারকির যে বিষয়টি, যে অনেকে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে চলে আসছেন ভেতরে এবং অনেকে খাবার দিচ্ছেন পশু পাখিদেরকে, এই বিষয়টিও কিন্তু তদারকির জন্য আমরা সেরকম কাউকে আর কি দেখতে পাইনি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ভারতীয় সিংহটির কথা আমরা বলছিলাম, এটি আসলে অতি বিপন্ন একটি প্রজাতি এবং এখানে যে রাখা হয়েছে তাদেরকে আলাদা করে খাবার দেওয়া হচ্ছে এবং খাবারের যে দৃশ্যটি সেটিও কিন্তু আমি দেখলাম যে দর্শনার্থীরা খুব আগ্রহ ভরে দেখছেন, কারণ এইসব পশু পাখি সাধারণত দেখা যায় না এবং চিড়িয়াখানাতেও অনেকটাই বিপন্ন বলতে হবে। বেশিরভাগ খাঁচায় আমাদেরকে তারা জানিয়েছেন যে বেশিরভাগ খাঁচায় ফাঁকা রয়েছে। তো যেসব খাঁচা ফাঁকা নেই, অর্থাৎ যেসব খাঁচায় পশু পাখিরা রয়েছে তারা কিন্তু এই বিষয়টি খুব, কারণ যেহেতু খাঁচা তাহলে কমে যাচ্ছে এবং পশু পাখিও কম হয়ে যাচ্ছে, তারা এই কিছু এবং কতিপয় খাঁচার সামনে মানুষের ভিড়গুলো খুব বেশি এবং চারপাশে মানুষের ঢল, আপনারা একটু কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন যে মানুষের এক ধরনের ঢল এখানে রয়েছে এবং এখানে শুধুমাত্র এক বয়সী না, বিভিন্ন বয়সী, একদম ছোট থেকে শুরু করে অভিভাবক পর্যন্ত সকলেই এখানে আসছেন। এবং আরেকটি বিষয়, আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন এবং ঈদের ছুটিও এখনো পুরোদস্তুর সকলের শেষ হয়নি, তো তাই সকলে আর কি সাপ্তাহিক বন্ধ এবং ঈদের ছুটি সব মিলিয়েই তারা এখানে আসছেন এবং বাচ্চাদের সঙ্গে সময় কাটাচ্ছেন। তো তামিম, এই ছিল জাতীয় চিড়িয়াখানা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ঈদ উপলক্ষে এবং ছুটির দিন হওয়ায় পরিবার পরিজন নিয়ে অনেকেই যাচ্ছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। আর রাজধানীর মিরপুর চিড়িয়াখানা থেকে সেই খবর জানাচ্ছেন সহকর্মী বিথি হক। সংস্কারের অভাবে ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উত্তরের ব্রহ্মপুত্র নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো। বন্যার হাত থেকে মানুষের সহায় সম্বল রক্ষার বাঁধ মরণ ফাঁদে পরিণত হওয়ার শঙ্কায় দিন পার করছেন নদী তীরবর্তী মানুষ। আসন্ন বন্যায় এসব বাঁধ নিয়ে আতঙ্কে আছেন খোদ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরাও। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। 1956 সালে বগুড়া জেলার সারিয়াকান্দি থেকে পাবনা জেলার বেড়া পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ডান তীরে নির্মাণ করা হয় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। গাইবান্ধার ফুলছড়ি থেকে সুন্দরগঞ্জ পর্যন্ত বাঁধটির 78 কিলোমিটার অংশের পুরোটাই কম বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণের পর এই বাঁধে এক কোদাল মাটিও দেয়নি পানি উন্নয়ন বোর্ড। প্রতি বছর বন্যা বৃষ্টিতে ক্ষয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয়রা ইচ্ছেমতো বাঁধ কেটে বসতি গড়ে তোলায় এখন করুণ দশা। বাঁধটার অবস্থা এখন সাইকেলে চালানো যাচ্ছে। জীবন রক্ষা বাঁধ বলা লাগে এটা। সেই বাঁধটা পানি উন্নয়ন বোর্ড এবং এই বাংলাদেশ সরকার আজও কোনো প্রকারের উদ্যোগ নিচ্ছে না। অবদায় করে টাকা নেই, এটা নেই ওটা নেই, এলে কয়
গাইবান্ধা অংশে গোটা বাঁধ জুড়ে গড়ে উঠেছে বসতি, কোনো কোনো জায়গায় গড়ে তোলা হয়েছে হাট বাজার। বাঁধের এমন পরিণতির জন্য দখলদারদের দায়ী করছেন জনপ্রতিনিধিরা, আর দফায় দফায় নদী ভাঙনে নিঃস্ব হয়ে বাঁধে আশ্রয় নিয়েছেন বলে জানান বসতি গড়ে তোলা মানুষেরা। আমরা গরিব অসহায় লোক, কোথাও যাওয়ার জায়গা নেই বিধায় আমি এই বাঁধের উপরে আছি। সরকারে দেখ কিছু অনুদান, আমার ঘরে দেখ জায়গা জমি নিয়ে দেখ, আমরা সেখানে যাবো। নদী যে ভাঙনের শিকার যে সমস্ত মানুষ এরা বাঁধে এসে বসবাস শুরু করে, তখন বাঁধটার ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এবার বড় ধরনের বন্যা হলে এই বাঁধ রক্ষায় বেগ পেতে হবে বলে মনে করে পানি উন্নয়ন বোর্ড, আর বাঁধ রক্ষায় প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছেন বলে জানালেন নির্বাহী প্রকৌশলী। বাজেট বরাদ্দ পাওয়া যায় নাই, এই জন্য কাজও হয়নি, না হয়তো আমরা একটু বাদে একটু সমস্যা আছে। প্রকল্প একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে, সেইখানে আমাদের 10 কিলোমিটার বাঁধ রিসেকশনিং আমাদের ইনক্লুডেড রয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ জেলায় মোট 7টি বাঁধ রয়েছে। মোট 227 কিলোমিটার বাঁধের মধ্যে 8 কিলোমিটার এলাকা সম্পূর্ণ খোলা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সময় সংবাদে আরো থাকছে, জার্মান ঝড়ে উড়ে গেল মেক্সিকো, 4-1 গোলের জয়ে কনফেডারেশনস কাপের ফাইনালে ডায়মন্ড শাফটরা। 2 জুলাই ফাইনালে প্রতিপক্ষ চিলি। রংপুর নগরীর বিভিন্ন পথে ঘাটে নাগরিক বিড়ম্বনা আর ভোগান্তির যেন শেষ নেই। নগরীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দকের, এতে দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। অন্যদিকে সড়ক এবং পাড়া মহল্লায় সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণের কারণে ভোগান্তি নাভিশ্বাসে উঠেছে। খানাখন্দ, যানজট, ধুলাবালি আর কাদায় অতিষ্ঠ নাগরিক জীবন। কর্তৃপক্ষ বলছে উন্নয়নের স্বার্থে কিছুটা ভোগান্তি মেনে নিতেই হবে, তবে অচিরেই এ সমস্যার সমাধান হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। রংপুর মহানগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শাপলা চত্বর সড়ক সহ অধিকাংশ সড়কের বেহাল অবস্থা এখন। গুরুত্বপূর্ণ এসব সড়কে প্রতিদিন ঢাকাগামী সহ বিভিন্ন রুটে যানবাহন, রিক্সা, অটোরিকশা সহ মানুষজন চলাচল করে। তবে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দক সৃষ্টি হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বেশ কিছুদিন ধরে এই অবস্থা চলে আসলেও কর্তৃপক্ষের যেন মাথা ব্যথা নেই, এতে ক্ষুব্ধ এলাকাবাসী। আর এই রোডে প্রতিদিন কম বেশি দুর্ঘটনা হইতেছে, অটো পড়ে যাচ্ছে, রিক্সা পড়ে যাচ্ছে। অটো চালাতে আমাদের রাস্তাঘাটে মনে কর সমস্যা হয়, যা গাড়ি উল্টে যায়, যাত্রীর ক্ষতি হয়। রাস্তাটা অতিরিক্ত গর্তর কারণে ট্রাক সময় উল্টে যায়, হ্যাঁ, এবং বাসে যাওয়া ঝুঁকিপূর্ণ। উপর মহলকে অনেক কিছু বলা হয়েছে, তো আজ পর্যন্ত কারো এখানে দৃষ্টিগোচর হয় নাই। নগরীর বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লায় ড্রেন নির্মাণের কারণে চলছে আরেক ভোগান্তি। কোনো সড়কে একই সঙ্গে দুধারে ড্রেন নির্মাণের কাজ করায় এবং নির্মাণ সামগ্রী ফেলে রাখায় সৃষ্টি হচ্ছে ভয়ানক যানজটের। এতে ধুলোবালি আর কর্দমাক্ত পথে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। পুরো সিটি কর্পোরেশনের খোঁড়াখুড়ির মধ্যে ব্যস্ত জনসাধারণ, তাতে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এমন অব্যবস্থাপনার কারণে দুর্ভোগে কঠিন দুর্ভোগ পোহাইতে হচ্ছে। শুষ্ক মৌসুমে বালু, একটু বৃষ্টি হইলে কাদা। কাজ করা গাড়ি যখন দাঁড়ায়, অপোসাইড থেকে গাড়ি আসলে ওটা ব্লক হয়ে যায়, রাস্তাটা বন্ধ হয়ে যায়, দেখা যায় 3 ঘন্টা 4 ঘন্টা এরকম জাম থাকে। সিটি কর্পোরেশনের প্রকৌশলী কিছুটা ভোগান্তির কথা স্বীকার করে দ্রুত তা সমাধানের কথা জানান। রাস্তার কাজগুলো টেন্ডার হয়ে আছে বা টেন্ডার হচ্ছে, এই পর্যায়ে আছে। তো এই রাস্তার কাজগুলো যখন শুরু হবে, মানুষের গাড়ি চলাচল, মানুষের চলাচল, বৎসারি চলাচল, যানবাহন চলাচল সবকিছু স্বাভাবিক হবে আশা করি। বর্তমানে রংপুর মহানগরীর বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লার 165 কিলোমিটার এলাকায় ড্রেন নির্মাণের কাজ চলছে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। দ্বীপ জেলা খ্যাত ভোলা, পর্যটকদের কাছে জেলার সবচেয়ে বড় আকর্ষণ মনপুরা দ্বীপ। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে প্রতিনিয়ত এই দ্বীপের আয়তন কমছে, ঘরবাড়ি ভেঙে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এখানকার বাসিন্দারা। বেড়িবাঁধ বা ব্লক ফেলে দ্বীপ রক্ষায় ব্যবস্থা না নেয়ায় এ দুরবস্থা বেড়ে চলেছে। এজন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দ্বীপের মানুষ। দেশের প্রান্তিক এলাকার অর্থনৈতিক উন্নয়নে সঠিক পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করার পরামর্শ বিশেষজ্ঞদের। মনপুরা দ্বীপ ঘুরে এসে রতন মজুমদারের ক্যামেরায় আরো জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। নদীর মাঝে জেগে ওঠা সবুজ বেষ্টিত এ চরের নাম সোনালী চর। নিকট দূরত্বে রয়েছে ছোট বড় আরো অনেক চর। লঞ্চে করে চর সোনালী থেকে 20 মিনিটের পথ মনপুরা দ্বীপ। এ দ্বীপে যেতে সকালে সূর্যের লাল আলোক ছটা মুগ্ধ করে ভ্রমণ পিয়াসীদের।
ভোলা সদর থেকে 100 কিলোমিটার দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে প্রমত্ত মেঘনার উত্তাল ঢেউয়ের পলি জমে মনপুরা দ্বীপের জন্ম। বর্তমানে প্রায় লক্ষাধিক মানুষ এ দ্বীপে বাস করে। দ্বীপের দুটি ঘাটের মধ্যে দক্ষিণের মাছঘাট ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় এখন উত্তর ঘাটই এই দ্বীপের মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম। কিন্তু এখানে কোনো পল্টুন বা বাঁধানো ঘাট না থাকায় লঞ্চ ভেড়ানো আর পানির ধাক্কায় প্রতিনিয়ত ভাঙছে এই ঘাটটিও। টার্মিনালের যে ঘাটটা ওখানে আছে, ওখানে ক্রসিং রোডটা খুবই খারাপ এবং যাত্রীদের আসা যাওয়া বা গাড়ি ঘোড়া ওখানে যাতায়াত করা খুবই অসুবিধাজনক। নদী ভাঙার জন্য তো মনে করেন ব্লক ফলাইতে পারলে সবচেয়ে আমাদের নদী ভাঙাটা বন্ধ করলে সবচেয়ে ভালো হইতে আর উত্তম হইতে যে আর কি। দক্ষিণ ঘাটে রয়েছে কয়েকটি দোকান, আশপাশে রয়েছে মানুষের বসতি। তবে জলোচ্ছ্বাস সহ নানা দুর্যোগ আর নিত্যদিন জোয়ারের ধাক্কায় ক্ষতি স্বীকার করতে হচ্ছে এ ঘাট সংলগ্ন বাসিন্দাদের। আতঙ্কে দিন রাত কাটে নিকটস্থ পরিবারগুলোরও। কত গরিব মানুষ আছে, তারা বেরির ডালে ডালে থাকতে হয়। এইভাবে যদি নদী ভাঙে আমরা তো মনে করেন অনেক করুণ অবস্থাতে থাকুন। উত্তর থেকে নদী ভাঙতে ভাঙতে এখন মনপুরাকে খুব ছোট করে ফেলছে। এখন পূর্ব সাইড এবং পশ্চিম সাইড প্রায় 5 থেকে 6 কিলোমিটার দক্ষিণে পর্যন্ত ভাঙন হয়ে গেছে। নাগরিক সুবিধা বঞ্চিত এসব দ্বীপে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে দ্বীপের ভাঙন রোধের ব্যবস্থায় পরিকল্পনা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এখানে জলোচ্ছ্বাস হচ্ছে, এখানে ঘূর্ণিঝড় আমরা তো এখন সমুদ্রে দেখি কয়েকদিন পরে পরেই 3 নম্বর দেখা যায়, এটা আগে তো ছিল না। কাজে এখন আমাদের সেটাকে সামনে রেখে এই পরিকল্পনাগুলো করতে হবে যে দ্বীপকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে এবং গাছগুলো পরিকল্পিতভাবে লাগানো হবে যাতে কেটে না ফেলে, তার দিকে নজর দিতে হবে। জনসাধারণকে নিয়ে সরকারের একসঙ্গে যদি এটা ব্যবস্থাপনা করা যায় তাহলে ফল ভালো পাওয়া যায়। মহাপরিকল্পনার আলোকে প্রান্তিক অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে জোর দিতে হবে সরকারকে, অন্যথায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ অসম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, মনপুরা দ্বীপ। নরসিংদীতে আনারস চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। ফলন ভালো হওয়ায় পতিত জমিতে বাড়ছে আনারসের চাষ। কোথাও কোথাও বিভিন্ন ফল ফলাদির বাগানের মধ্যেও চাষ হচ্ছে আনারস। সুস্বাদু হওয়ায় বাজারেও রয়েছে এই আনারসের চাহিদা। আশিকুর রহমান পিয়ালের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। এক দশক আগেও নরসিংদীর পলাশ উপজেলার রাবান ও বেলাবো উপজেলার পাটুলি, বাজনাব ও আমলাবো ইউনিয়নের উঁচু এলাকার এই জমিগুলো পড়ে থাকত পতিত অবস্থায়। এখন আর সেই অবস্থা নেই। এলাকার পতিত থাকা এসব জমিতে এখন চাষ হচ্ছে আনারস। ফলন ভালো হওয়ায় দেশীয় জাতের হানিকুইন আনারস চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। পতিত জমি ও বিভিন্ন ফলের বাগানের মধ্যে চাষ করা হচ্ছে আনারস। সফলতা পাওয়ায় প্রতি বছরই বাড়ছে আনারস চাষের জমি। এককালি ক্ষেতের মাধ্যমে আপনার 3000 চারা লাগে। 3000 চারা আমরা কোদাল দিয়ে কূপ দিয়ে পরে এটা লাগাইলে মনে করুন 6 মাস পরে ওইটা আপনাদের ফলন। এইটা কাটার পরে তাহলে একটা বাঁশ দিব, বাঁশ দিয়ে কিছু সার দিব, শেষ তার বিরস্তি আবার সিজন হলে খালি কাটবো। তারা যখন আমাদের কাছে বলে যে আনারসটা খুবই ভালো, আমরা নিয়ে যাই, নিয়ে বেচতে পারি আর কি, বিক্রি করি, তা আমাদেরও ভালো লাগে, তারারও ভালো লাগে। আকারে ছোট হলেও সুস্বাদু হওয়ায় বাজারেও রয়েছে এই আনারসের ব্যাপক চাহিদা। পাইকারি ক্রেতারা জমি থেকেই আনারস কিনে পাঠাচ্ছেন রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে। কৃষকের কাছে জমি কিনে মানে 10 টাকা 12 টাকা পর্তা দিয়ে কিনলে আমরা 30 টাকা 25 টাকা 20 টাকা ফিস বেচতে পারি। এই জায়গা থেকে নিয়ে ঢাকা পর্যন্ত আমরা মানে চালান হয় আর কি। এখানে আনারস স্বাদ বেশি, তাই এগুলি বিভিন্ন জায়গায় চালানো হয়। আর কৃষি বিভাগ বলছে আনারস চাষ বৃদ্ধিতে কৃষকদের প্রযুক্তিগত সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। আনারস ফলন পাওয়াতে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। চাষিরা সেই চাষ মানে যেহেতু ফলন পাচ্ছে এবং সেখানে লাভবান হচ্ছে, সেহেতু প্রতি বছর আমাদের এখানে আনারস চাষের মানে উৎপাদন বৃদ্ধি হচ্ছে এবং এলাকা বাড়তিছে। চলতি বছর জেলায় 300 হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। এর মধ্যে পলাশ ও বেলাবো উপজেলায় আনারস চাষ হয়েছে 278 হেক্টর জমিতে। সময় সংবাদ, নরসিংদী। এবার দেশের বাইরের খবর। দীর্ঘ 8 মাস লড়াইয়ের পর মসুলের বিখ্যাত নুরি মসজিদের ধ্বংসাবশেষ দখলের পর তথাকথিত আইএসের খেলাফতের পতন ঘোষণা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। বৃহস্পতিবার ইরাকি নিরাপত্তা বাহিনীর আল নুরি মসজিদ ও তার আশপাশের এলাকা পুনর্দখলে নেওয়ার ঘোষণা দেয়। একই দিন আইএসের হাতে বন্দী ইয়াজিদি শিশুসহ অন্তত 20 বেসামরিককে উদ্ধার করে যৌথ বাহিনী। এদিকে মসুল নগরী আইএস মুক্ত করার পর নিরাপত্তা বাহিনীর সহায়তায় বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে পালিয়ে যাওয়া সাধারণ মানুষ।
জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে টানা ৮ মাসের দীর্ঘ লড়াইয়ের পর বৃহস্পতিবার ঐতিহাসিক আল নুরি মসজিদের ধ্বংসাবশেষ পুনর্দখলে নেয় ইরাকি বাহিনী। তবে এখনও সীমিত অঞ্চলে আইএস লড়াই চালিয়ে যাচ্ছে উল্লেখ করে অচিরেই যুদ্ধ শেষ হওয়ার কথা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এই মসজিদটা দখলে নেওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ঐতিহাসিক মসজিদ থেকেই আইএস তাদের কথিত খিলাফত ঘোষণা করেছিল। আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা আজ তাদের সেই খিলাফতের ইতি টানলো। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। এরপরই এক টুইটার বার্তায় আইএসের খেলাফতের পতন ঘোষণা করেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। সামরিক বাহিনীর প্রশংসা করে আবাদি বলেন, আইএসের শেষ সদস্যকে হত্যা অথবা বিচারের মুখোমুখি করা পর্যন্ত এ যুদ্ধ চলবে। 2014 সালের জুন মাসে ইরাকের দ্বিতীয় বড় শহর মসুল দখলে নেওয়ার পর এই আল নুরি মসজিদ থেকে খেলাফতের ঘোষণা দেন আইএস নেতা আবু বকর আল বাগদাদি। এর মধ্য দিয়ে গঠিত হয় ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ট বা ISIL, যা সংক্ষেপে আইএস নামে বেশি পরিচিত পায়। পরে 2016 সালের অক্টোবরে মার্কিন জোটের সহায়তায় সেখানে আইএস বিরোধী অভিযানে নামে ইরাকি যৌথ বাহিনী। একই দিন আইএসের হাতে বন্দী ইয়াজিদি শিশুসহ অন্তত 20 জন বেসামরিক নাগরিককে উদ্ধার করে যৌথ বাহিনী। তাদের আইএস নিয়ন্ত্রিত একটি হাসপাতালে বন্দী রাখা হয়েছিল বলে জানানো হয়। আইএস জঙ্গিরা আমাদের দীর্ঘদিন বন্দী রেখেছিল। তারা কোনো খাবার দেয়নি, এমনকি খাওয়ার পানিও দেওয়া হতো সীমিত পরিমাণ। আমাদের প্রতিবেশীদের 3 মাস আগে নিরাপত্তা বাহিনী আইএসের কাছ থেকে মুক্ত করেছে, কিন্তু আমরা সেখান থেকে পালিয়ে আসতে পারিনি। সৃষ্টিকর্তা ও নিরাপত্তা বাহিনীকে অনেক ধন্যবাদ, তারা দীর্ঘদিন পর আমাদের জিম্মি দশা থেকে মুক্ত করেছে। এদিকে মসুল নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক আইএস মুক্ত হওয়ায় সামরিক বাহিনীর সহায়তায় বাড়িঘরে ফিরতে শুরু করেছে সেখান থেকে পালিয়ে আসা সাধারণ মানুষ। কেবল বৃহস্পতিবারই কয়েকশো মানুষ সামরিক বাহিনীর ট্রাকে করে বাড়িঘরে ফিরে যায়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সৌদি আরবে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ আরও 30 দিন বাড়িয়েছে দেশটির সরকার। বেঁধে দেওয়ার সময় অবৈধরা সৌদি ত্যাগ করলে তাদের কোনো সাজা ভোগ করতে হবে না। বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায়। এর আগে অবৈধ অভিবাসীদের জন্য 90 দিনের সাধারণ ক্ষমা ঘোষণা করে সৌদি প্রশাসন, যার মেয়াদ শেষ হয় 27 জুন। নতুন এই ঘোষণায় লক্ষাধিক অবৈধ প্রবাসী সৌদি আরব ত্যাগ করেছেন বলে জানা গেছে। এর মধ্যে বাংলাদেশ দূতাবাস থেকে 19,833 জন অবৈধভাবে থাকা বাংলাদেশি সাধারণ ক্ষমার সুযোগে সৌদি আরব ত্যাগ করেছেন। নতুন ক্ষমার মেয়াদ 25 জুন থেকে 24 জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। এদিকে সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের পরিবার ও তাদের অধীনস্থ ব্যক্তিদের ইকামা ফি মাসে 100 রিয়াল হিসেবে বছরে 1200 রিয়াল নির্ধারণ করেছে সৌদি অর্থ মন্ত্রণালয়। 2018 সালের ജൂലൈ মাসে তা দ্বিগুণ করা হবে বলেও জানানো হয়। സഹായ കേന്ദ്രങ്ങൾക്ക് പുറമെ ജിദ്ദ വിമാനത്താവളത്തിലും കോൺസുലേറ്റ് ജീവനക്കാരുടെ സഹായം ഇത്തരക്കാർക്ക് ലഭ്യമാകും। কনফেডারেশনস কাপ ফুটবলের খবর। ফাইনালে চিলির সঙ্গী হলো জার্মানি। দ্বিতীয় সেমিফাইনালে মেক্সিকোকে 4-1 গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে জার্মানরা। জোড়া গোল করেছেন লিওন গোরেচকা। বিশ্বকাপ দর্শক, এবার জানাবো একটি ভিন্ন স্বাদের খবর। ইট পাথর আর কংক্রিটের মহানগর রাজধানী ঢাকাতে কে কার খবর রাখে? অবশ্য ব্যস্ততা আর বাস্তবতার দৌড়ে যেখানে নাভিশ্বাস প্রত্যেকের, সেখানে অন্যের যাপিত জীবনের খবর রাখার সময় বা কই। কিন্তু এই শহরেই ক্ষুধার্তের মুখে বিনামূল্যে প্রতিদিন একবেলা খাবার তুলে দিচ্ছে মদনমোহন অন্নছত্র ট্রাস্ট। তাও আবার একদিন দুদিন নয়, প্রায় 100 বছর ধরে চলছে মানবতার এই জয়যাত্রা। সাইদুল ইসলামের ছবিতে সেই কথা বলছেন আতিকুর রহমান তমাল। একজনের গল্প দিয়েই শুরু করা যাক। প্রায় 1.5 কোটি মানুষের রাজধানী ঢাকার বাসিন্দা আব্দুল মালেক। অন্যের উপর নির্ভর করাই তার পেশা, যার পোশাকি নাম ভিক্ষাবৃত্তি। দুচোখ অন্ধ আব্দুল মালেক এই শহরে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে দুপুরে খেতে আসেন পুরান ঢাকার নবাবপুরের মদনমোহন অন্নছত্র ট্রাস্টে। ট্রাস্টের অন্ধকার গলিতে তখন অন্যরকম অপেক্ষা। খাবারের জন্য ক্ষুধার্ত মানুষের অপেক্ষা নিয়ে এখানে শুরু হয় এক একটি দুপুর। প্রতিদিনই এমন অন্তত 200 মানুষের মুখে বিনামূল্যে খাবার তুলে দেয় অন্নছত্র। নিজে খাওয়ার পাশাপাশি অনেকে নিয়েও যান পরিবারের অন্যদের জন্য। অন্ধ আব্দুল মালেক এখানে খেয়ে আসছেন কয়েক যুগ ধরে। এখানে আমি আসা যাওয়া করি 50 বছর। খুব ভালো খাইতেছি, আপনার ডাল সবজি আর ভাত। শুধু ভিক্ষুকরাই নন, নিম্ন আয়ের অনেকে একটু সঞ্চয়ের আশায় এখানে আসেন টাকা বাঁচাতে। হারারও টাকা পয়সা দেয়, কাপড় দেয়, আবার ঈদ এলে চান এলে কাপড় দেয়, আম কাঁঠাল খাওয়ায়।
ট্রাস্টের শুরুর গল্পটা শোনা গেল ব্যবস্থাপক পরিমলের কাছে। 1924 সাল খাদ্যাভাব দেখা দিল ঢাকায়। না খেয়ে থাকতে হচ্ছে হাজার হাজার মানুষকে। নবাবপুরের স্থানীয় জমিদার মদন মোহনের মন কেঁদে উঠল। তার 3 ছেলে বাবার নামে প্রতিষ্ঠা করলেন এই ট্রাস্ট। অনাহারে অনেক লোক মারা যাওয়ায় তারা প্রত্যেক দিন এক বেলা করে রান্না করে পাকানো অন্ন খাওয়ানো হইতেছে। মদন মোহন সে সময় তার 9টি বাড়ি লিখে দেন ট্রাস্টের নামে। সেসব বাড়ি এখন 9টি মার্কেট। ট্রাস্টের সেবক সুখরঞ্জন পাল, 3 পুরুষ ধরে তিনি এখানে কাজ করছেন। গরিব যুগের অন্ন বাইরে দিতে পারি তাহলে এটাই তো অনেক মনে করি ধন্য, এটাই তো পূর্ণবান কাম। জাত বা ধর্ম নয়, এখানে মূল বিবেচক ক্ষুধা। অন্নছত্রে আমরা কয়েক ধর্মের মানুষ পেয়েছি যারা সবাই একসঙ্গে বসে পেটের ক্ষুধা নিবারণ করেন। এটি যেন এক টুকরো অসাম্প্রদায়িক বাংলাদেশের অপর নাম। এমনকি খাবার শেষেও যদি কেউ খেতে আসেন তখন প্রয়োজনে রান্না করে খাওয়ানো হয় অভুক্তকে, কারণ মানুষের সেবাই যে বড় ধর্ম। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। যাত্রী চাপ থাকলেও পথে ভোগান্তি না থাকায় স্বস্তি। নিরাপত্তা ব্যবস্থাও সন্তোষজনক। ঈদে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির যানবাহন, ঘটছে দুর্ঘটনা। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পরামর্শ। হাওলিয়া টিজানের ভয়াবহ জঙ্গি হামলায় বেঁচে ফেরাদের আজও তাড়া করে দুঃসহ স্মৃতি। আঁতকে ওঠেন কেউ কেউ, তবুও আশা জীবন সাজানোর। সংস্কারের অভাবে ঝুঁকিতে ব্রহ্মপুত্র নদের বন্যা নিয়ন্ত্রণের বাঁধগুলো। আতঙ্কে উত্তরের নদী তীরের মানুষ। প্রকল্প অনুমোদনের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড। এবং ইরাকের মসুল পুনর্দখলে নিল সরকারি বাহিনী। আইএসের কথিত খেলাফতের পতন ঘোষণা দেশটির প্রধানমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।